নতুন বছর ২০২৬ সাল। এই ২০২৬ সালের প্রথম দিনে এসে আমরা ফিরে দেখার চেষ্টা করছি ২০২৫ সালকে। এই বিষয়ে সকালে আলোচনা করেছিলাম যে ২০২৫ সালে আমাদের কি অর্জন, কি বিসর্জন, কি চেয়েছিলাম আর কি পেয়েছি, আমাদের কি কি প্রত্যাশা ছিল আর বাস্তবে সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে। তো এবার চলুন দর্শক শ্রোতা, বাকি আলোচনা করছি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক অবস্থা কি দেখলাম ২০২৫ সালে। যদি একটা বিষয়ে একটু লক্ষ্য করি, সেটা হলো মব সন্ত্রাস। যেভাবে সমগ্র দেশে ২০২৫ সালে একের পর এক মব সন্ত্রাস একের পর এক বেড়েই চলছিল, যে এই মব সন্ত্রাসকে দমন করার, মব সন্ত্রাসকে থামানোর যেন এই দেশে আর কেউ নেই। তো সেই মব সন্ত্রাসের দিকে তাকালেই দেখা যায় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে। যদি ছোট্ট করে কয়েকটা ঘটনা একটু উল্লেখ করি, নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সেই তৌহিদি জনতার এই মব সন্ত্রাসের আস্ফালন। ২৪-এর অভ্যুত্থানের পর থেকেই শত শত মাজারের উপরে হামলা ভাঙচুর, এই তৌহিদি জনতার নামে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টার, উদিসি এবং ছায়ানটের উপরে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট। তারপরে যে ঘটনা ঘটে গেল সেটা হলো ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার নামে প্রকাশ্যে পিটিয়ে জলজান্ত একটা মানুষকে আগুনে পুড়িয়ে দেওয়ার মতো যে উন্মাদনা, যে মব সন্ত্রাস এই তৌহিদি জনতার নামে তারা করছে, এরপরে মনে হয় আর যথেষ্ট প্রমাণের দরকার নেই যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ আছে কি নাই। পুলিশি ব্যবস্থা তো ফাংশনাল হতেই পারলো না, অভ্যুত্থানের মধ্য দিয়েই তাদের মেরুদণ্ড ভেঙে পড়েছে। ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ হয়েছে এই পুলিশি ব্যবস্থাকে স্ট্রং করতে, ফাংশনাল করতে, অ্যাক্টিভ করতে। বাট আরেকটা জায়গায় চরম হতাশা, সেটা হলো সেনাবাহিনীকে একটা লং টাইমের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছিল, বাট মনে হচ্ছিল এই মব সন্ত্রাসের কাছে, এই তৌহিদি জনতার কাছে সে এই সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙ্গার সময় দেখেছিলাম সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভিটি নেই, বা এই শেষ পর্যন্ত প্রথম আলো, ডেইলি স্টার ভাঙচুর করার সময় দেখেছিলাম যে সেই মব সন্ত্রাসীরা সেনাবাহিনীর সাথে দাঁড়িয়ে মুখোমুখি তর্ক বিতর্ক করছে। সেনাবাহিনীরা বলছে যে এই মিডিয়া হাউসগুলোর মধ্যে অনেক মিডিয়া কর্মী, সাংবাদিকরা আটকা পড়েছে, তাদের জীবন সংশয় রয়েছে, যেহেতু আগুন জ্বলছে তাদেরকে উদ্ধার করতে হবে। অথচ সেনাবাহিনীর চোখে চোখ রেখে মব সন্ত্রাসীরা বলতেছে 10 মিনিট বা 15 মিনিট সময় দিলাম, পারলে উদ্ধার করেন, নাইলে না, আমাদের আগুন লাগাতে হবে, আমাদের আরো ভাঙচুর করতে হবে। অথচ এই সেনাবাহিনীকে দেখেছিলাম হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা যখন এনসিপি দল গঠন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে বেরিয়েছিল দলের প্রচারের জন্য, প্রসারের জন্য, যখন তারা গোপালগঞ্জে গিয়েছিল, সেখানে যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের রোষানলের মুখে পড়েছিল, তখন এই সেনাবাহিনী কিন্তু সেখানে ঠিকই এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা সেখানে এই ভাঙচুর, অগ্নিসংযোগ বা এই এনসিপির নেতাকর্মীদের উপরে আক্রমণাত্মক হয়েছিল, সেখানে জায়গায় 5 জনকে মেরে ফেলেছিল। সেই সময় এতটা অ্যাক্টিভ ছিল সেনাবাহিনী। অথচ সমগ্র দেশ জুড়ে ২০২৫ সালে মবতন্ত্র, মব সন্ত্রাস চলল, সেনাবাহিনী নিশ্চুপ ছিল। তো আর উদাহরণ দিতে হবে যে ২০২৫ সালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলে রাখার মতো কোনো পদক্ষেপই আসলে ছিল না। আর সামাজিক অবস্থা, সেটা তো খুন খারাপি, মারামারি, ধর্ষণ একের পর এক চলতেছিল। এগুলোর লাগাম টেনে ধরা বা আইনের শাসনের মুখে নিয়ে আসার কোনো কর্তৃপক্ষই আসলে দেশে ছিল না বলে মনে হয়। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2, অর্থনীতি এবং দুর্নীতি। ডক্টর ইউনূসের এই ২০২৫ সালে অর্থনীতিকে, এমনিতেই অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল, বাট সেটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মাথাপিছু ঋণ একের পর এক বেড়েই চলছে। আর খেলাপি ঋণ, সেটা তো ডক্টর ইউনূসের ২০২৫ সালে মোটামুটি ৩ লাখ কোটি টাকা থেকে লাভ দিয়ে 6 লাখ কোটি টাকা অতিক্রম করে ফেলেছে। 22 লাখ কোটি টাকা নতুন করে ছাপিয়ে 5টা ব্যাংককে দেউলিয়ত্বের হাত থেকে রক্ষা করার জন্য ব্যাংকগুলোকে টাকা দেওয়া হলো।
কিন্তু আমরা দেখলাম 2025 সালের শেষে এসে সেই ব্যাংকগুলো সেই দেউলিয়ত্বের খাতির রয়ে গেল, ব্যাংকগুলোকে এখন কম্বাইন্ডলি পরিচালনা করার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করেছে। ডক্টর ইউনূসের সরকার বলেছিল আওয়ামী লীগের সরকার বিগত 15 বছরে 28 বা 29 লাখ কোটি টাকার মতো পাচার করেছিল, অথচ তার একটা সিঙ্গেল টাকাও তারা উদ্ধার করতে পারেনি বা কোনো তথ্য প্রমাণও হাজির করতে পারেনি। তাহলে ওই ঘটনা কি সত্য না মিথ্যা, সেই প্রশ্ন কিন্তু এখন উঠে। বা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনাটি ছিল, সেখানেরও কোনো সিঙ্গেল টাকা এই সরকার উদ্ধার করতে পারেনি। আর দুর্নীতি, সেটা তো যত্রতত্র, সরকারের মধ্যেও চলছে, সরকারের বাইরেও চলছে। সরকারে যারা ছাত্র উপদেষ্টা ছিল ইভেন, তাদের নামেও শত শত কোটি টাকা দুর্নীতি, জালিয়াতি, চাঁদাবাজির উদাহরণ, দৃষ্টান্ত আছে। আর এই 24-এর অভ্যুত্থানের পর বা 25 সাল নিয়ে চাঁদাবাজির জন্য তো বিএনপির মতো একটা বড় দল তকমাই তাদের দিয়ে দেওয়া হলো, বা তারা তকমা খেলো যে তারা আসলে রীতিমতো টপ টু বটম একটা চাঁদাবাজির দল। তাহলে এই চাঁদাবাজি, দুর্নীতি, অর্থনীতির সেক্টর একদম কোন লেভেলে আছে বুঝতেই পেরেছেন। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3, শিক্ষা অঙ্গন। শিক্ষা ব্যবস্থাকে শেখ হাসিনা সরকার এমনিতেই 12টা বাজিয়ে দিয়ে গেছে। সেটা হলো এসএসসি লেভেল, এইচএসসি লেভেলে যে এ প্লাস পাওয়ার একটা রোগ তৈরি করে দিয়ে গেছিল। সারা জীবন যে স্টুডেন্টরা বই পুস্তকের ধারে কাছে নেই, 2 লাইন ঠিক মতো লিখতে পারে না, তারাও পরীক্ষার হলে গেলে 4 পয়েন্ট পায় ন্যূনতম। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী বা 2025 সালের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি আর একটা রূপ, সেটা হলো এখানে একের পর এক আন্দোলন, একের পর এক সংগ্রাম, একের পর এক সন্ত্রাসবাজি, একের পর এক মব সন্ত্রাস, একের পর এক দাবি দেওয়া নিয়ে তারা ব্যস্ত। মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রদের দাবি দিয়ে যে আন্দোলন, তারপরে অভ্যুত্থান, সেখান থেকে তারা সরে আসতে পারেনি। পড়ালেখা, পরীক্ষা এর ধারধারি নেই এখন আর, শুধু দাবি। এই কলেজের সাথে ওই কলেজের মারামারি, ওই কলেজের সাথে ওই বিশ্ববিদ্যালয়ের পিটাপিটি, এই কলেজের এই দাবি, ওই বিশ্ববিদ্যালয়ের ওই দাবি। মানে দাবি থেকে আর মারামারি পিটাপিটি থেকে তারা আর বের হয়ে আসতে পারেনি। আর শিক্ষা অঙ্গনে আর একটা মব সন্ত্রাস উস্কে দিয়েছে যে 4টা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু, রাকসু, চাকসু, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেই শিবিরের প্যানেল ভূমিধস বিজয় হয়েছে, তারা রীতিমতো বিশ্ববিদ্যালয়ের টোটাল দায়িত্ব নিজেরা নিয়ে নিয়েছে। শিক্ষক কে থাকবে, ডিন কে থাকবে, হলের প্রভোস্ট কে থাকবে, প্রক্টোরিয়াল টিমের কাজ কি, ওর ধারার টাইম নেই, সব দায়িত্ব এখন তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবৈধ উচ্ছেদ কি করার সময় দেখেছি না যে প্রক্টোরিয়াল টিমের যে কাজ, সেই কাজ ডাকসু নিজে হাতে নিয়ে নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস আম্মার, সালাউদ্দিন আম্মার, সে তো রীতিমতো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিষ্ঠা করে দিচ্ছে। এই বিষয় নিয়ে সময় পেলে পরে একটা সময় কথা বলবো। তার মানে শিক্ষা অঙ্গনের কি অবস্থা আর মনে হয় নতুন করে বলার বা আর এর চেয়ে বেশি বলার দরকার নেই। এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 4, রাজনৈতিক অবস্থা, নির্বাচনের অবস্থা। 2025 সালের শুরুটাই হয়েছিল একটা নির্বাচনের দাবির মধ্য দিয়ে, যে নির্বাচন হোক, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক, গণতান্ত্রিক কাঠামো দেশে ফিরে আসুক। বাট একদিকে বিএনপি, অপরদিকে জামাত চরমনাই, তাদের 8 দলের অ্যালায়েন্স, মানে বিভিন্ন ইস্যু নিয়ে মুখোমুখি সিচুয়েশনে দাঁড় হতো, আর মনে হতো নির্বাচনটা মনে হয় একটা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। যদি ছোট্ট করে কয়েকটা বলি, যে জামাত চরমনাই এদের পক্ষ থেকে দাবি করা হলো স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, বিএনপি বলল না। তারা বলল পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে, বিএনপি বলল না। তারা বলল গণভোট আগে দিতে হবে, বিএনপি বলল না। এই যে এছাড়াও আরো বিভিন্ন দাবি নিয়ে যখন মুখোমুখি সিচুয়েশনে দাঁড় হচ্ছিল, ডক্টর ইউনূসের সরকার বিভিন্ন সময় গোস্বা করতেছিল। সে বলতেছিল এ ধরনের সংকটময় পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বোঝাপড়ার এত দূরত্ব থাকে, তাহলে আমি এখান থেকে ক্ষমতা ছেড়ে চলে যাব। হয়েছিল কিন্তু কয়েকবার এমন। তো যাই হোক, তারপরে সেটা বাস্তবতার কারণে হোক বা এই জামাত চরমনাইয়ের অ্যালায়েন্স তাদের দাবিগুলোর পক্ষে জনসমর্থন না পাওয়ার কারণে হোক, তারা এই দাবিগুলো থেকে একটা সময় সরে এসেছিল। আর তারপরে মোটামুটি রাজনৈতিক পরিস্থিতি একটা শান্ত শিষ্ট হয়ে ওঠে, সম্ভাব্য একটা নির্বাচনের ডেটও চলে আসে। মানুষের মধ্যে একটা আশার আলো জেগেছিল যে নির্বাচনটা হতে যাচ্ছে। তাহলে এরপরেই ধুম করে যে ঘটনাটা ঘটলো, ওসমান হাদিকে টার্গেট করে গুলি করা, এরপরে ওসমান হাদির মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে মব সন্ত্রাস আবার জ্বালাও পোড়াও শুরু হয়ে গেল। আবার সবাই হতাশ, দেশবাসী হতাশ যে নির্বাচনটা মনে হয় এবার আর হচ্ছে না, নির্বাচনটা আবারও
বড় ধরনের এক সংকটে পড়ে গেল। তারপরে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আবার রাজনৈতিক মোড় একটু ঘুরে গেল, আবার আশার আলো দেখা যাচ্ছিল যে না, নির্বাচনটা হবে। এরপরে বছরের শেষে এসে 30শে ডিসেম্বরে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ, বছরের একদম শেষ দিন 31শে ডিসেম্বরে বেগম জিয়ার জানাজা এবং তার দাপন বা শেষ কৃতকার্য সম্পন্ন। আমরা এর মধ্য দিয়েই বছর শেষ করলাম। আর এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আরেকটা যে বিষয় আমরা দেখেছি, সেটা হলো জোট গঠনের পাল্লা, কে কার সাথে জোট করবে না করবে। অর্থাৎ 24-এর অভ্যুত্থানের পর থেকে বা তার আগে থেকে যে এখানে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছিল যে তারুণ্যের রাজনীতি বা দুই পরিবারতন্ত্রের যে রাজনীতি সেখান থেকে বের হয়ে আসা, বা 71 বিরোধী একটা রাজনৈতিক শক্তি সেখান থেকেও বের হয়ে এসে বাংলাদেশপন্থী, মধ্যমপন্থী এবং তরুণদের দ্বারা গঠিত নতুন রাজনৈতিক কাঠামো, নতুন রাজনৈতিক ব্যবস্থা, নতুন রাষ্ট্র কাঠামো, এই যে ন্যারেটিভগুলো প্রতিষ্ঠা করা হচ্ছিল, কিন্তু অবশেষে এসে সব ফুস। সেই যারা তারুণ্যের জয়গান গেয়েছিল তারাই গিয়ে কেউ কেউ বিএনপির সাথে জোট করেছে, আর কেউ এসে 71 বিরোধী সেই দলের সাথে জোট করেছে। এটা আমাদেরকে 2025 সালে এসে দেখতে হয়েছে, বা সাধারণ জনগণ যারা এই তারুণ্যের উপরে ভরসা করেছিল তারা হতাশ হয়েছে। আরেকটা বিষয় এর মধ্যে দিয়ে ক্লিয়ার হয়েছে, সেটা হলো এই তারুণ্যের স্বপ্ন যারা দেখিয়েছিল তাদের বিরুদ্ধে কিছু ন্যারেটিভ ছিল যে এরা আসলে 71 বিরোধী রাজনৈতিক দলটিরই বি টিম, সি টিম, ডি টিম। কিন্তু শেষ পর্যন্ত সেটাই চোখে আঙ্গুল দিয়ে প্রমাণিত হয়েছে যে তারা তাদের ঘরের ছেলে ঘরেই ফিরে এসেছে, তাদের বাবাদের মানে ছেলেরা বাবা মায়ের কোলে এসেছে, তাদের সাথেই জোটবদ্ধ হয়েছে। তো এই ছিল দর্শক শ্রোতা 2025 সালের সার্বিক পরিস্থিতি। আমরা 25 সালকে বিদায় জানালাম, এবার 26 সালে পা রাখতে না রাখতেই 26 সালের প্রথম দিনে এসেই আমরা আবারও রীতিমতো হতাশ, আবারও সেই মব সন্ত্রাস। আজকে দেখলাম নারায়ণগঞ্জের ফতুল্লায় এবং অপরদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় কথা কাটাকাটি বা অন্য যে কোনো বিষয় নিয়ে বা গাড়ির সাথে গাড়ির ধাক্কা লাগা নিয়ে প্রকাশ্যে পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে। তার মানে মব সন্ত্রাস 2025 সালে আমরা বিদায় জানিয়ে আসতে পারলাম না, 2026 সালের প্রথম দিনেই আবারও সেই মব সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে। আইন আদালতের তোয়াক্কা কেউ করছে না, মন চাচ্ছে তার সাথে আমার বাচ্চে, তার সাথে মতের মিল হয়নি, তাকে পিটিয়ে জায়গায় মেরে ফেলো। শুরু হলো নতুন বছরই। আর নতুন বছরে এসে নির্বাচনটা হবে কিনা সেটা নিয়েও যেন আরেকটা সংকট দেখা দিল। একদিক থেকে বিএনপির বেগম জিয়া অসুস্থ থাকুক, তারপরেও একটা বটবৃক্ষের ছায়ার মতো অভিভাবক হিসাবে ছিল। বেগম জিয়া শুধু বিএনপির দলের অভিভাবক ছিল না, বরং সমগ্র বাংলাদেশের জন্য, রাজনৈতিক অঙ্গনের জন্য অভিভাবক হিসাবেই ছিলেন। তিনি নেই, বিএনপির এই দল গুছানো, নির্বাচনমুখী করা, নির্বাচনের আয়োজন করা, সব দায়িত্ব এখন তারেক রহমানের মাথায় অনলি ওয়ান। এইটা কতটুকু সামাল দিয়ে উঠতে পারবে তারেক রহমান বা বিএনপির দল? অপরদিকে জামাত, চরমোনাই যে 8 দলের অ্যালায়েন্স, তাদের সাথে তাদের বি টিম, সি টিম, এনসিপি, এবি পার্টি যারা যারা ছিল, বা আরো কিছু মুক্তিযোদ্ধারাও এসে যুক্ত হয়েছে, তারা এসে যে এখন মোটামুটি 11 দলের একটা জোট করেছে, সেই জোটের মধ্যেও আসন সমঝোতা না হওয়ার কারণে একটা ভাঙনের সুর দেখা দিয়েছে। তাহলে শেষ পর্যন্ত নির্বাচনটা কি সম্ভাব্য ডেটে হবে, বা 2026 সালে আমরা কি ভালোই ভালোই কাটাতে পারবো, বা 2026 সালে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা কি একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা পাবো, বা রাষ্ট্রটা গণতান্ত্রিক ওয়েতে হাঁটবে? এই বিষয়ে দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।